এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। নিরাপত্তা পরিষদ ঢেলে সাজালেন মোদি। দুই দেশকে উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। অবশেষে ট্রাম্পের চাপের কাছে জেলেনস্কির নতি স্বীকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে বাধ্য হল ইউক্রেন। নেই সামরিক সহায়তা বরাদ্দের নিশ্চয়তা। গাজা ইসরায়েলি তাণ্ডবে নিহত আরও ৩৫। আইসিজের শুনানিতেও তেল আবিবের পক্ষে ওয়াশিংটনের নগ্ন সাফাই। ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ফ্রান্সের। ইসরায়েলের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। জেরুজালেম তেল আবিব মহাসড়ক বন্ধ ঘোষণা, বাতিল ট্রেন চলাচল, জরুরি অবস্থা ঘোষণা। এবং পবিত্র হজ পালনে 2 দিনে 21 ফ্লাইটে সৌদি আরব গেলেন 10,000-এর বেশি মুসল্লি। ইবাদত বন্দিকিতে দিন কাটছে মক্কা মদিনায়, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। দুই দেশের উত্তেজনার মধ্যেই জাতীয় নিরাপত্তা পরিষদ ঢেলে সাজিয়েছে নয়াদিল্লি। পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। এর মধ্যে উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানকে উত্তেজনা কমানোর পরামর্শ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার বিষয়টি নিশ্চিত করে ভারত সরকার। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা এনএসএবি পুনর্গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থলবাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। বোর্ডে ঠাঁই পেয়েছেন 2 সাবেক পুলিশ কর্মকর্তা ও 1 সাবেক কূটনীতিকও। এই উপদেষ্টা বোর্ডের কাজ হবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিল সুপারিশ দেয়া, যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন অজিত দোভাল। পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সময় নষ্ট না করে নরেন্দ্র মোদীকে পদক্ষেপ নিতে হবে। চলমান উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার ফোন করে দুদেশের মধ্যকার সংকট মোকাবিলায় গুরুত্ব আরোপ করেন তিনি। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার কথাও বলেন মার্কো রুবিও। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান ওড়ালে কাশ্মীরের ওপর টহলরত ভারতীয় যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বহুল প্রতীক্ষিত খনিজ চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় 2 দেশের জন্য একটি যৌথ তহবিল গঠন করা হবে। ইউক্রেন জানিয়েছে, ভূগর্ভস্থ সম্পদের মালিকানা তাদের কাছেই থাকবে। এই চুক্তিকে ট্রাম্পের শান্তি কৌশলের অংশ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। যদিও যুদ্ধ বন্ধ না হলে ইউক্রেনের জন্য ট্রাম্প প্রশাসনের সামরিক সহায়তা বাড়ানোর কোনো নিশ্চয়তা নেই চুক্তিতে। গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠকে শান্তিপূর্ণ আলোচনার বদলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনার পর গেল শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে মাত্র 15 মিনিটের আলোচনায় জেলেনস্কি ট্রাম্পের কাছে সহায়তার জন্য অনেক অনুরোধ করেন বলে জানিয়েছে গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। সেই বৈঠকের কয়েকদিনের মধ্যে বুধবার কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত হল যুগান্তকারী খনিজ চুক্তি। বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অর্থমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। 2 দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় একটি যৌথ তহবিল গঠিত হবে। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো জানান, তহবিল থেকে প্রাপ্ত আয় সমানভাবে ভাগ হবে। তবে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা ইউক্রেনের হাতে থাকবে। আর নতুন খনিজ লাইসেন্স থেকে আসা আয়ের অর্ধেক যাবে এই ফান্ডে।
তবে এই চুক্তি স্বাক্ষরের আগ মুহূর্তে কিয়েভের প্রতিনিধিরা চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করেন। তারা জানান, তহবিল সম্পর্কিত মূল চুক্তি সই করতে হলে দেশটির পার্লামেন্টে তা অনুমোদন পেতে হবে, আর সেই অনুমোদন ছাড়া স্বাক্ষর সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হন মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী। এ সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের চেয়ে ইউক্রেনের এই চুক্তির বাস্তবায়ন হওয়া বেশি প্রয়োজন। আমি কোনো জটিল চুক্তি করতে চাইনি, এমন কিছু করতে চাইনি যা আদৌ সম্ভব না, কারণ ইউক্রেন এখন খুব কঠিন সময় পার করছে। অবস্থা খুবই খারাপ। আমি স্কটকে দায়িত্ব দিয়েছি, আর স্কট এটা চমৎকারভাবে সামলেছেন। অবশেষে সব শঙ্কা কাটিয়ে এই চুক্তিতে সই করে দুই পক্ষ। তবে এই চুক্তির পর কিয়েভ মস্কোর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আবারও চালু হবে কিনা তা নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়টি তিনি আপাতত গোপন রাখতে চান। গাজায় ত্রাণ প্রবেশের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। বুধবার আন্তর্জাতিক বিচার আদালতের শুনানির তৃতীয় দিনে এই আহ্বান জানায় দেশটি। এদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে বলে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থাকে গাজায় কাজ করার অনুমতি দিতে বাধ্য নয় তেল আবিব। জাতিসংঘের কোনো সংস্থা নিরপেক্ষ না হলে তাদের উপর হামলা চালানোর আইনগত বৈধতা তেল আবিবের আছে বলেও দাবি ওয়াশিংটনের। এদিকে উপত্যকা জুড়ে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে আরও ৩৫ ফিলিস্তিনির। ইসরায়েলের টানা বোমাবর্ষণে কাঁপছে গাজা উপত্যকা। খান ইউনিসের শরণার্থী শিবির ও মধ্যাঞ্চলের নুসেইরাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এ পর্যন্ত ২৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৬০০ই শিশু। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকায় বন্ধ হয়ে গেছে ত্রাণ প্রবেশ। মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না বেশিরভাগ জায়গায়। সংকট দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ আর জ্বালানির। বিপর্যস্ত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। হাসপাতালে বন্ধ হয়ে গেছে রোগীর চিকিৎসা সেবা। এতে বাড়ছে নিহতের সংখ্যা। অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে দেয়ার মানবিক বাধ্যবাধকতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে চলছে শুনানি। উপত্যকায় ত্রাণ প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে শুনানির তৃতীয় দিনে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNRWA কে গাজায় কাজ করার অনুমতি দিতে বাধ্য নয় ইসরায়েল। এমনকি জাতিসংঘের কোনো সংস্থা নিরপেক্ষ না হলে তাদের উপর হামলা চালানোর আইনগত বৈধতা ইসরায়েলের আছে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। এদিকে বুধবার আল জাজিরা জানায়, তেল আবিবে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রকেট ছুড়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। একই দিন আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতেও হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও বাতাসের কারণে শুরু হওয়া এ দাবানলে বন্ধ ঘোষণা করা হয় জেরুজালেম তেল আবিব মহাসড়কের প্রধান রুট। বাতিল করা হয়েছে ট্রেন চলাচলও। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। দাউ দাউ করে জ্বলছে আগুন। বন পেরিয়ে আগুন ছড়িয়ে পড়েছে মহাসড়কেও। স্থানীয় সময় বুধবার তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ায় ভয়াবহ দাবানল দেখা দেয় ইসরায়েলের জেরুজালেমে। এ সময় ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় তেল আবিব জেরুজালেমের মহাসড়ক বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। আগুনের ব্যাপকতায় আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। এ সময় আহত হন বেশ কয়েকজন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় আশপাশের বাসিন্দাদের। বাতিল করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান। নিরাপত্তার স্বার্থে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ইসরায়েলের অগ্নি নির্বাপন ও উদ্ধার পরিষেবা বিভাগ জানায়, জেরুজালেমের পাহাড়ে অন্তত 5টি স্থানে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান দমকল কর্মীরা। তবে তীব্র বাতাসে বেগ পেতে হচ্ছে তাদের। গত এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দ্বিতীয় দিনেও সৌদি আরবে গেছেন অনেক বাংলাদেশি মুসল্লি। এ পর্যন্ত 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 10,000-এর বেশি হজযাত্রী। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা।
সৌদি আরবের জেদ্দা ও মদিনা বিমানবন্দরে দ্বিতীয় দিনের মতো অবতরণ করেছে বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী বিমানগুলো। 2 দিনের 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 8,710 জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে জেদ্দা হয়ে পবিত্র মক্কায় অবস্থান করছেন 7,055 জন, আর মদিনা মনোয়ারায় পৌঁছেছেন 1,655 জন মুসল্লি। আমি যত ট্রাভেল করেছি আজকে মনে হয়েছে বেস্ট সার্ভিস পেয়েছি। এবারের সার্ভিস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট। ভবিষ্যতেও যাতে আরো উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায়। বিমানের যে ব্যবস্থাপনা সেটা সত্যি আমাদেরকে খুবই মুগ্ধ করছে। দেশের যে মন্ত্রণালয়গুলো এবং অন্যান্য কর্মকর্তা এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আলহামদুলিল্লাহ সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট। সময় মতো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছতে পারছি। আশা করি বাকিটা সময় ঠিকভাবে চলতে পারবো। হজ মিশন, কনসুলেট এবং দূতাবাসের পক্ষ থেকে প্রতিনিয়ত মুসল্লিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে অংশ নিচ্ছেন 87,100 জন বাংলাদেশি। ধাপে ধাপে বিভিন্ন ফ্লাইটে তারা আসছেন সৌদি আরবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হবে 5 জুন।